নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্পবাড়ি হানাবাড়ি। আর তোমাদের নির্বাচন অনুযায়ী এখন হানাবাড়ি শুধুমাত্র ভুতুরে নয়, মাঝে মাঝে অদ্ভুতুরেও ঘটে। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম লেখক বুম বোসের কলমে একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প, যার নাম মায়া মার্জার। আজকে গল্প পাঠে এবং প্রধান চরিত্রে রৌনক। চলো আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। কর্মখালী দার্জিলিংয়ের ঘোষ অ্যান্ড কোং টি এস্টেটের মালিক হিরণময় ঘোষের জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। টি এস্টেটে থেকেই কাজ করতে হবে, তাই পিছুটানহীন এবং অকৃতদার ব্যক্তিই আবেদন করুন। বাবা, মাসিক 500 টাকা বেতন দেওয়া হবে, সঙ্গে থাকা খাওয়া একেবারেই বিনামূল্যে। আচ্ছা, আগ্রহীরা নিম্নলিখিত নম্বরে ফোন করে যোগাযোগ করুন। খবরের কাগজে চাকরির বিজ্ঞাপনটি দেখা মাত্রই ছুটে গিয়ে পাড়ার ফোন বুথ থেকে বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করলাম। ফোনের ওপারে যিনি ছিলেন তার গলা শুনে বৃদ্ধ বলেই মনে হলো। লেখাপড়া এবং কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পর্কিত প্রাথমিক কিছু প্রশ্নোত্তরের পর ভদ্রলোক আমার ঠিকানাটি চেয়ে নিলেন। তিনি বললেন যে কাজে বহাল হলে নাকি এই ঠিকানায় একটা চিঠি আসবে। একটা চাকরি তখন আমার সত্যিই খুব দরকার ছিল। তাছাড়া যে সময়ের কথা লিখছি সেই সময় মাসিক 500 টাকা বেতন মানে বেশ বড়সড় ব্যাপার। আর এই পৃথিবীতে আমার মতো অকৃতদার মানুষ খুব কমই আছে। বাড়িতে ওই এক বৃদ্ধা মা ছাড়া পরিবার আত্মীয় স্বজন তো দূর, একটা ঠিকঠাক বন্ধু অবধি আমার নেই। ঠিক করলাম মায়ের কথাটা চাকরির জায়গায় চেপে যাব। মনে মনে ভগবানকে ডাকছিলাম যাতে চাকরিটা আমার হয়ে যায়। দুরু দুরু বুকে অপেক্ষা করছিলাম সেই বহু প্রতীক্ষিত চিঠির। কিন্তু দেখতে দেখতে প্রায় দিন 15 কেটে গেলেও কোনো চিঠি এলো না। তারপর একদিন নিজেই আবার ফোন করলাম সেই বিজ্ঞাপনে দেওয়া নম্বরে। ফোন বেজে গেল, এবার আর কেউ তুলল না। আমি এক প্রকার ধরেই নিলাম যে চাকরিটা অন্য কেউ পেয়ে গেছে। ফলস্বরূপ ওই চাকরির কথা আস্তে আস্তে আমার মন থেকে মলিন হয়ে গেল। মাস দেড়েক পর হঠাৎই আমার ঠিকানায় একটা চিঠি এলো। প্রেরকের ঠিকানায় দেখলাম ঘোষ অ্যান্ড কোং টি এস্টেটের নাম। পোড়া কপাল ভেবে নিজের ভাগ্যকে দুষছিলাম এতদিন, অথচ সেই চাকরি যে আমার কপালে নাচছিল সে আর কে জানত। অতঃপর তল্পি তল্পা গুছিয়ে মায়ের কাছ থেকে প্রাণ ভরে আশীর্বাদ নিয়ে রওনা দিলাম আমার নতুন গন্তব্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে। 3rd ক্লাসের একটা টিকিট কেটে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে চড়ে বসলাম। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাতে প্রায় অর্ধেক দিন চলে গেল। ট্রেন থেকে যখন নামলাম তখন বিকেল প্রায় শেষের দিকে। আমি ঝটপট স্টেশন থেকে বেরিয়ে একটা দার্জিলিংগামী বাসে উঠে পড়লাম। কপাল জোড়ে জানলার ধারে বসার সিটও পেয়ে গেলাম। কন্ডাক্টরকে জিজ্ঞেস করতেই সে বলল, अभी सो जाइए साहब, 4 घंटे के बाद दार्जिलिंग आएगा। বাসটি হেলতে দুলতে পাহাড়ের পাকদণ্ডী পথ বেয়ে এগিয়ে চলছিল গন্তব্যের দিকে। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। গোধূলির মৃত আলোয় কুয়াশা মাখা পাহাড়ি দেশটাকে কেমন যেন মায়াবী মনে হচ্ছিল। চারিদিকে পাইনের গহীন অরণ্য আর দিগন্ত ছোঁয়া চা বাগান দেখে চোখ দুটো জুড়িয়ে গেল আমার। আমি জানলার কাছে মাথা রেখে গাটা এলিয়ে দিলাম খানিক। দেখতে দেখতেই চোখের উপত্যকায় ঘুম নেমে এলো আমার। দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 9:30 হয়ে গেল।
সেখানে যদিও ঘোষ অ্যান্ড কোং টি এস্টেটের একজন গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি পৌঁছাতেই তিনি রীতিমতো জামাই আদর করে গাড়িতে বসালেন আমায়। লোকটি পাহাড়ি, বেটে খাটো, গায়ের রং ফর্সা, মাথার চুলগুলো ছোট ছোট করে ছাঁটা আর মুখটা গোল। গায়ে একটা হাফ হাতা সোয়েটার, গলায় ঝুলছে একটা নীল মাফলার। কোথায় কোথায় জানতে পারলাম ওর নাম সুখী তামাং, ঘোষ অ্যান্ড কোং টি এস্টেটের সে একমাত্র ড্রাইভার। কথা বলতে বলতে এগিয়ে চলেছিলাম আমরা। নভেম্বর মাস পড়ে গিয়েছে। পাহাড়ের শীতে আমি প্রায় মরার মতোই ঠান্ডা হয়ে গেছি। কাঁপতে কাঁপতে হাত দুটো উইন্ড চিটারের পকেটে ঢোকাতেই সুখী শব্দ করে হেসে উঠল। বলল, এই শীতেই কাবু হয়ে গেলেন সবজি? শীত তো এখানে এখনো পড়েইনি। সুখীর এই ঠাট্টা ঠেলাটায় শীতটা কেমন যেন বেড়ে গেল আমার। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঘোষ অ্যান্ড কোং চা বাগানের গেটে। এই চা বাগানের মধ্যেই নাকি মালিক হিরণময়বাবুর বাড়ি এবং অফিস। আমরা গাড়ি নিয়ে চা বাগানের মধ্যে ঢুকে পড়লাম। অন্ধকারেও চারিদিকের বিস্তীর্ণ চা বাগান ঠাহর করতে অসুবিধা হলো না। খানিক এগোনোর পর গাড়িটা গিয়ে থামলো একটা দোতলা বাড়ির সামনে। সুখী বলল, বড়বাবুর বাড়ি এটি। আপনার থাকার ব্যবস্থা ওখানেই করা হয়েছে। আপনি সোজা ভেতরে চলে যান, ম্যানেজার বাবু আপনাকে সব বুঝিয়ে দেবেন। আমি সুখীর কথা শুনে ব্যাগপত্র সব গাড়ি থেকে নামিয়ে সন্তর্পণে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। একটা অন্ধকারাবৃত লম্বা বারান্দা পেরিয়ে একটা বেশ বড় ঘরের সামনে গিয়ে উপস্থিত হলাম। ঘরের মধ্যে ঢুকতেই একটা অদ্ভুত মোটকা গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারল। মনে হলো কোনো এক স্যাঁতস্যাঁতে পশুর গায়ের গন্ধ। যদিও এত বড় বাড়িতে পোষ্য কুকুর টুকুর থাকা অস্বাভাবিক কিছু নয়। আমি আরেকটু এগিয়ে ঘরটির একেবারে অন্দরে প্রবেশ করলাম। ঘরের মধ্যে একটা আলো জ্বলছে বটে, তবে তা বড়ই কম। আমি সেই আলোতেই দেখলাম চারিদিক। ঘরটি সব শৌখিন আসবাব দিয়ে সুন্দর করে সাজানো। ঘরের মাঝখানে রাখা দামি সোফা সেটটি দেখে মনে হচ্ছে যে এটি আসলে বাড়ির বসার ঘর, কিন্তু ওই ঘরে আমি কাউকেই দেখতে পেলাম না। আমি এদিক ওদিক তাকালাম, দেখলাম পাশেই আরেকটি ঘর থেকে এক ফালি আলোর রেখা আড়াআড়িভাবে পড়ছে বসার ঘরের মেঝেতে। আদিকালের ঝড়ঝড়ে এক সিলিং ফ্যান চলার ঘট ঘট শব্দও শুনতে পেলাম আমি ধীর পায়ে এগিয়ে গেলাম উক্ত ঘরটির দিকে। হাট খোলা দরজা দিয়ে মুখ বাড়াতেই দেখলাম একজন বৃদ্ধ ভদ্রলোক টেবিল চেয়ারে বসে বিশাল বিশাল সব ফাইলে কি সব লেখালেখি করছেন। আমি একবার গলা খাকড়াতেই মুখ তুলে তাকালেন। বৃদ্ধের বয়স আন্দাজ 70 তো হবেই। মাথার চুল সব পেকে সাদা হয়ে গেছে, চোখে মোটা ফ্রেমের কালো চশমা, মুখে সর্বত্রই তার বার্ধক্যের ছাপ স্পষ্ট। চেহারা রোগার দিকেই বলা চলে। উনি তাকাতেই আমি করজোড়ে বললাম, আগে আমার নাম কমলকৃষ্ণ পোদ্দার। চাকরির চিঠি পেয়ে। আমায় শেষ করতে না দিয়েই বৃদ্ধ গম্ভীর স্বরে বললেন, কাল দিয়েই কাজে লেগে পড়তে হবে। প্রধানত আমায় কাজকর্মে সাহায্য করাই তোমার মূল কাজ। তবে বড়বাবু তোমায় দরকার পড়তে পারে, সে কথা তিনি তোমায় নিজেই জানাবেন। বৃদ্ধের কথায় ঘাড় নাড়লাম। তারপর বললাম, আগে আপনার পরিচয়টা তো জানা হলো না। বৃদ্ধ বললেন, আমার নাম জীবনচন্দ্র সান্যাল, আমি এই টি এস্টেটের ম্যানেজার। পরিচয়ের পালা শেষ হতে জীবনবাবু আমার থাকার ঘরটা আমায় দেখিয়ে দিলেন। নিচের তলাতেই বসার ঘরের একেবারে অপর প্রান্তে একটি ছোট্ট ঘরে আমার থাকার বন্দোবস্ত করা হয়েছে। জীবনবাবুর পিছু পিছু সেই ঘরে ঢুকতেই তিনি আমায় বললেন, 3 বেলা খাবার আর দিনে 2 বার চা তোমার ঘরে পৌঁছে দেওয়া হবে। বাড়ির পেছন দিকে কর্মচারীদের ব্যবহারের জন্য বাথরুম রয়েছে, সেখানে গিয়ে পা হাত পা ধুয়ে নিতে পারো।
কথাগুলো গম্ভীর স্বরে বলে গম্ভীর মুখেই তিনি ঘর থেকে প্রস্থান করলেন। ঘরটি ছোট হলেও বেশ ছিমছাম। আসবাব বলতে রয়েছে একটি করে তক্তপোষ আর একটি করে চেয়ার টেবিল। দেওয়ালে ঝুলছে আগের বছরের হলদে হয়ে যাওয়া একটি ক্যালেন্ডার। বুঝলাম যে বিগত 1 বছরে এ ঘরে আর কেউ থাকতে আসেনি। আমি ব্যাগপত্র নিচে নামিয়ে রেখে তক্তপোষের ওপরে বসলাম। ঘরে একটি দক্ষিণ খোলা জানলাও রয়েছে, যদিও সেটি এখন বন্ধ। আমি চট করে বাড়ির পিছন দিক দিয়ে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলাম। বরফের মতো ঠান্ডা জল আমার শরীর ছুঁতেই আমার দেহের প্রতিটা হাড় একেবারে কনকনিয়ে কেঁপে উঠল। কাঁপতে কাঁপতেই ঘরে ফিরে এসে ব্যাগ থেকে একটা আধময়লা ফতুয়া আর একটা ঢলঢলে পাজামা বের করে পরে নিলাম। ইতিমধ্যেই একজন রোগা মতন দেহাতি মহিলা এসে রাতের খাবার দিয়ে গেলেন। রুটি আর ঝাল ঝাল সোয়াবিনের তরকারি সহযোগে ডিনার সেরে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। সারা দিনের ক্লান্তির চোটে নিমেষেই তন্দ্রা লেগে গেল আমার। পরের দিন বেশ ভোরভোরই ঘুমটা ভেঙে গেল। একই নতুন জায়গা, তার উপর আবার সমতল ছেড়ে একদিনের ব্যবধানে পাহাড়ের টঙে উঠে বসেছি। মানিয়ে নিতে যে কয়েকদিন সময় লাগবে তা ভালোভাবেই বুঝতে পারছিলাম। মস্ত এক আড়মোড়া ভেঙে উঠে বসলাম আমি। চোখ দুটো বার দুয়েক কচলে নিয়ে বিছানা ছেড়ে নামলাম। তারপর গামছা কাঁধে বাড়ির পিছন দিকের সার্ভেন্ট বাথরুম থেকে প্রাতকৃত সেরে এলাম। জামা প্যান্ট সোয়েটার গলিয়ে ফিটফাট তৈরি হয়ে নিয়ে দেখি সকাল প্রায় 7টা বাজে। আমি এবার ঘরের দক্ষিণ দিকের জানলাটির সামনে গিয়ে দাঁড়ালাম। বন্ধ জানলাটি হাট করে খুলে দিতেই মনটা উৎফুল্ল হয়ে উঠল। যতদূর চোখ যায় খালি সবুজ আর সবুজ। চা বাগানের গা ঘেঁষে নীল আকাশ ছুঁয়ে পাহাড়গুলো কেমন যেন সজাগ প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। এমন প্রাকৃতিক সৌন্দর্য আমার মতো শহুরে মানুষের চোখকে যে নিবিড় আরাম দেয় তা বোধ করি আর আলাদা করে বলে দিতে হয় না। আমি প্রাণ ভরে প্রকৃতির সেই অমোঘ সৌন্দর্য উপভোগ করছিলাম। এমন সময় আগের রাতে সেই মহিলা এসে 1 কাপ চা আর 2টো বিস্কুট দিয়ে গেলেন। আমি চা বিস্কুট খেয়ে সোজা ম্যানেজার জীবনবাবুর ঘরে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম উনি বেরোনোর তোড়জোড় করছেন। আমায় দেখেই বললেন, আমার টেবিলের ওপর 2টো হিসেবের খাতা রয়েছে, আর সারাদিন ওই খাতা 2টো ভালো করে স্টাডি করবে। হিসেবগুলো সব মিলিয়ে নেবে ভালো করে। হিসেবে কোথাও কোনো গোলমাল থাকলে নোট করে রাখবে। আমি ফিরে এসে সব দেখব। বলে উনি বেরিয়েই যাচ্ছিলেন ঘর থেকে। আমি পিছু ডাকলাম, বড়বাবুর সঙ্গে দেখা হবে না আজ? হবে, আজ রাতে দেখা করবেন উনি তোমার সঙ্গে। আমি এস্টেটের অফিস থেকে ফিরে তোমায় নিয়ে যাব দোতলায় ওর কাছে। কিন্তু খবরদার, উনি না ডাকলে ভুলেও দোতলায় উঠবেন না। বড়বাবু কিন্তু বেশিরভাগ সময় একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। ওর ব্যক্তিগত পরিসরে কেউ নাক গলাক তা তিনি একদমই পছন্দ করেন না। একটা না বলেই জীবনবাবু বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি ওর কথা শুনে কেমন যেন ধন্ধে পড়ে গেলাম। হিরণময়বাবু যদি এমন একাকিত্বপ্রিয় মানুষই হন, তাহলে আচমকা তার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখার শখ হলো কেন? ওসব বড় বড় লোকেদের এসব বড় বড় ব্যাপার। আমি আর ওসব নিয়ে মাথা ঘামালাম না। জীবনবাবুর টেবিল থেকে হিসেবের খাতা 2টো তুলে নিয়ে নিজের ঘরে চলে গেলাম। খাতা 2টি নিয়ে যুদ্ধ করতে আমার প্রায় সারা দিনটাই চলে গেল। কাজের ফাঁকে ফাঁকে একটা বেড়ালের ডাক শুনলাম কয়েকবার। এই বেড়ালের ডাকটি অন্যান্য বেড়ালের ডাকের থেকে আলাদা। এমন কর্কশ আর বিচ্ছিরি ডাক আমি আগে কোনো বেড়ালে শুনিনি। বাছাধনের ডাক অনেকবার শুনলেও তার দর্শন পেলাম না। বিকেল নাগাদ কাজ মোটামুটি মিটল। 2-1 জায়গায় হিসেব কিছু অসঙ্গতি ছিল, সেসব একটা কাগজে নোট করে খাতা 2টো টেবিলের ওপর বন্ধ করে রাখলাম। তারপর খোলা জানলার সামনে গিয়ে দাঁড়ালাম।
পকেট থেকে বিড়ির প্যাকেটটা বের করে একটা বিড়ি ধরিয়ে সবে কয়েকটা টান দিয়েছি, এমন সময় জানলা দিয়ে দেখি সুখী বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে হাত নাড়ছে। আমিও হাত নেড়ে তাকে দাঁড়াতে বলে বাইরে বেরিয়ে এলাম। সুখীর সামনে গিয়ে দাঁড়াতেই সেই ইশারায় একটা বিড়ি চাইলো আমার থেকে। পকেট থেকে একটা বিড়ি বের করে ওর দিকে এগিয়ে দিলাম। বিড়িটা ধরিয়ে একটা সুখ টান দিয়ে সে বলল, তারপর সাহেব কাজকর্ম বুঝলেন? হ্যাঁ। আমি বললাম, ওই টুকটাক। তারপর ওকে জিজ্ঞেস করলাম, তা তুমি এখানে কি করছো? ম্যানেজার বাবুর সঙ্গে যাওনি? সুখী ঘাড় নেড়ে বলল, ম্যানেজার সাহেব গাড়ি চলেন না, সাইকেলেই যাওয়া আসা করেন। বলো কি, এই বয়সেও সাইকেল চালান? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। সুখী মুচকি হেসে বলল, দেখে আমার রোগা প্যাংলা মনে হলো, ও বুড়োর গায়ে হেভি সো সবজি। বলেই চোখ টিপল সুখী। আচ্ছা সুখী, এখানে আগে কেউ আমার মতো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজে আসেনি? আমি আবার প্রশ্ন করলাম। সুখী বিড়িতে শেষ কয়েকটা টান দিয়ে সেটিকে মাটিতে ফেলে দিয়ে বলল, কে বললো আসেনি? অনেকে এসেছে। আপনার আগে মোট 8 জন এসেছিল, আপনাকে নিয়ে 9 নম্বর। তারা ছেড়ে দিল কেন? বলে কয়ে কি আর সাড়ে সবজি সব পালায়। পালায় কেন? পালায় কেন? সে নানান কারণ আছে সবজি। কেউ পালায় চুরি করে, কেউ পালায় আবার কাজের চাপে, কেউ আবার ভয়ে। সুখীর এই শেষ কথাটা কানে লাগলো আমার। জিজ্ঞেস করলাম, ভয়? কিসের ভয় সুখী? সুখী আলতো হেসে বলল, এটা আপনাদের সমতল নয় সবজি, এটা পাহাড়। আর পাহাড়ের ভয় পাওয়ার মতো অনেক জিনিসই আছে। এইবার আমার বেশ দুশ্চিন্তা হলো। আমার মুখ দেখে বোধহয় সুখী সেটা বুঝতে পারল। বলল, এই কি আপনি ডরছেন কেন? হ্যাঁ, আপনি কি চোর নাকি? নাকি কাম চোর? নাকি ভীতু? হ্যাঁ। আমি বললাম, কি করে বুঝলে যে আমি ভীতু নই? সুখী বলল, আমার বয়স তো আর কম হলো না, কিন্তু আজ তাক আমি বহু মানুষই দেখেছি, তাই আর মানুষ চিনতে ভুল হয় না। সুখীর সঙ্গে কথা বলে চিন্তিত হলাম নাকি আশ্বস্ত হলাম বুঝতে পারলাম না। কেমন একটা মিশ্র অনুভূতি নিয়ে ঘরে ফিরে এলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম জীবনবাবুর ফিরে আসার। জীবনবাবু ফিরলেন সন্ধ্যা 7টা নাগাদ। আমি ঘরেই ছিলাম। উনি এসেই খাতাগুলো নিয়ে তার ঘরে ডাকলেন আমায়। ওর ঘরে গিয়ে খাতা দুটো ফেরত দিয়ে হিসেবে যে টুকিটাকি ভুল ছিল সেগুলো দেখিয়ে দিলাম। উনি তক্ষুনি একটা লাল কালির পেন দিয়ে ভুলগুলো ঠিক করে নিলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তুমি এখন যাও। আজ রাতে খাওয়া দাওয়ার পর তৈরি থেকো, আমি তোমায় বড়বাবুর কাছে নিয়ে যাব। 9:30টার মধ্যে খাওয়া দাওয়া সেরে আমি জীবনবাবুর জন্য অপেক্ষা করছিলাম। উনি এলেন 9:45 নাগাদ। বিছানায় শুয়ে শুয়ে একটা ম্যাগাজিন পড়ছিলাম। উনি ডাকতেই উঠে বসলাম। চলো, সময় হয়েছে এবার, বলেই উনি আমার ঘরের দরজা থেকে সরে গেলেন। আমি ঝটফট উঠে পিছু নিলাম ওর। জীবনবাবুকে অনুসরণ করে এসে পৌঁছলাম দোতলায় ওঠার খাড়াই সিঁড়ির সামনে। তারপর ওই সিঁড়ি বেয়ে অত্যন্ত সন্তর্পণে উঠে গেলাম দোতলায়। তখনই আবার শুনলাম সেই ডাক, সেই বিচ্ছিরি কর্কশ বেড়ালের ডাক। লক্ষ্য করলাম আগের রাতে সেই মোটকা পশুর শরীরের গন্ধটা আচমকাই বড্ড তীব্রভাবে নাকে আসছে। দোতলায় আলো একতলার চেয়েও কম। মনে হলো একটা ছোট নাইট বাল্ব ছাড়া আর কিছুই জ্বালানো হয়নি সেখানে। জীবনবাবুর পিছু পিছু দোতলায় আলো ছায়া করিডোর পেরিয়ে একটা বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালাম।
ঘরের ভিতর দিয়ে একটা বেশ পুরানো গানের সুর ভেসে আসছে মৃদু স্বরে। জীবনবাবু দরজায় হালকা টোকা দিয়ে ডাকলেন, বড়বাবু, আসবো? কিছুক্ষণ সব চুপচাপ। আচমকাই একটা বেশ গুরুগম্ভীর গলা ভেসে এলো ঘরের ভেতর দিয়ে। এসো। আমরা কাঠের ওপর কারুকার্য করা শৌখিন দরজা ঠেলে ঘরের ভেতর প্রবেশ করলাম। ঘরটি বেশ বড়, দামি আসবাব দিয়ে সাজানো। ঘরের ইতিউতি রাখা রয়েছে দামি দামি সব মূর্তি। দেওয়ালে ঝুলছে অসামান্য সব অয়েল পেন্টিংস। ঘরের মাঝ বরাবর রাখা একটা জমিদার আমলের পালঙ্ক, আর তার ঠিক সামনেই একটা সিঙ্গেল সোফায় বসে রয়েছেন একটি মানুষ। মানুষটির বর্ণনা লিখতে গিয়ে আমার শব্দ ফুরিয়ে যাচ্ছে, কারণ সচরাচর জীবনে আমরা যে ধরনের মানুষের সংস্পর্শে আসি, এই মানুষটি তার চেয়ে একেবারে 180 ডিগ্রি বিপরীত। আমার চোখের সামনে যে মানুষটি বসেছিল তাকে বলিষ্ঠ বললেও বোধহয় কম বলা হয়। সে জোয়ান, মাথায় তার কালো কোঁকড়ানো চুল, গাল ভর্তি দাড়ি, নিম্নাঙ্গে রয়েছে একটা কালো ধুতি, ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ উলঙ্গ। রোমশ বুকের মধ্যে দিয়ে গলায় ঝোলা মোটা সোনার চেনটি খাপছাড়াভাবে দেখা যাচ্ছে। মানুষটি বসে রয়েছে একেবারে স্থির হয়ে, একটি রোমও যেন তার নড়ছে না। গুরুগম্ভীর এই মানুষটিকে এক ঝলক দেখলে যেন মূর্তি বলে ভ্রম হয়। স্পষ্টত এই ঘোষ অ্যান্ড কোং টি এস্টেটের বড়বাবুকে প্রথমবার দেখে মনে আমার বড়ই অস্বস্তি হলো। সেই অস্বস্তি আরও বাড়ল তার কোলে নিঃশব্দে গুটিসুটি মেরে বসে থাকা বেড়ালটিকে দেখে। ওটিকে একবার দেখেই আতঙ্কে আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত কোনো এক নাম না জানা সরীসৃপের মতোই সরসর করে নেমে গেল। বেড়ালটির গায়ের রং অমাবস্যার রাতের মতোই নিকষ কালো, আর তার চোখ দুটির রং একে অপরের চেয়ে সম্পূর্ণ আলাদা। তার একটি চোখে কোনো মণি নেই, রং ধবধবে সাদা, আর অন্যটি উজ্জ্বল হলদে। এমন অলক্ষণে চোখ জোড়া আমি কোশমিনকালেও কোনো প্রাণীর মধ্যে দেখিনি। আর সেই পাশবিক চোখে সে তাকিয়েছিল আমারই দিকে। আমার গলাটা আচমকাই শুকিয়ে এলো, মুখটা তৎক্ষণাৎ ঘুরিয়ে নিলাম। বুঝলাম যে সকালে এই বেড়ালের ডাকই আমি শুনেছিলাম। আমার সন্ত্রস্ত ভাবটা বোধহয় বড়বাবু কিঞ্চিত বুঝতে পারলেন, তাই তক্ষুনি আমার সঙ্গে প্রথম কথা বললেন তিনি। ভয় পেও না কমলকৃষ্ণ, ও হলো মায়া, আমার পরমাত্মীয়। বলতে পারো ও ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। বলেই তিনি মার্জারটির মাথায় সস্নেহে হাত বোলাতে লাগলেন। আমি ধীরে ধীরে আবার মুখ ফেরালাম তাঁর দিকে। তিনি কোলে শুয়ে থাকা চতুষ্পদটির মাথায় হাত বোলাতে বোলাতেই নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছেন আমার দিকে। আমি বার দুয়েক ঢোক গিলে বললাম, আগে প্রণাম নেবেন বড়বাবু। আবঝা অন্ধকারেই দেখলাম তিনি হাসলেন, তারপর বললেন, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, একেবারেই না, খুব ভালো বন্দোবস্ত। বড়বাবু বললেন, বেশ, তাড়াতাড়ি কাজকর্ম সব শিখে নাও তাহলে। সঠিক সময় এলে আমার কিছু ব্যক্তিগত কাজও তোমায় করতে হবে, সে কথা তোমায় পরে বলবো। কথাগুলো আমায় বলেই তিনি তাকালেন জীবনবাবুর দিকে, বললেন, ওকে ভালো করে তৈরি করো জীবন, নিজের দায়িত্ব ভুলো না। জীবনবাবু তাঁর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, আপনি কিছু চিন্তা করবেন না বড়বাবু, আমি সব দেখে নেব। কথাবার্তা শেষ করে আমরা বড়বাবুর ঘর থেকে বেরিয়ে এলাম। ওই ঘর থেকে বেরোতেই যেন ধরে প্রাণ পেলাম আমি। হাঁপ ছেড়ে সিঁড়ির দিকে এগোতে যাব, আচমকাই একটা শব্দ শুনে থমকে দাঁড়ালাম। একটা অদ্ভুত শব্দ, কান পেতে শুনতেই মনে হলো কেউ যেন লোহার কোনো বস্তুতে নির্মমভাবে
দাঁত নখ ঘষছে। এই ভীষণ অস্বস্তিকর শব্দটি আসছিল দোতলারই অন্য একটি ঘর থেকে। আমি জীবনবাবুর দিকে তাকালাম। উনি বললেন, ওটা বড়বাবুর পুজোর ঘর, ইঁদুর বা বেজি উৎপাত করছে হয়তো। আমি আর কথা বাড়ালাম না, আগের মতোই জীবনবাবুকে অনুসরণ করে নেমে এলাম একতলায়। শরীরটা হঠাৎ করেই খুব ক্লান্ত মনে হচ্ছিল, তাই তখনকার মতো জীবনবাবুকে বিদায় জানিয়ে চুপচাপ নিজের ঘরের ভেতর নিষ্ক্রান্ত হলাম। এরপর মাসখানেক আমার বেশ নির্ঝঞ্ঝাটেই কেটে গেল। পাহাড়ি আবহাওয়ায় শরীরও সয়ে গিয়েছিল বেশ। কাজকর্মও একটু একটু করে সব শিখে নিচ্ছিলাম ম্যানেজার জীবনবাবুর থেকে। সুবিশাল ঘোষ অ্যান্ড কোং টি এস্টেটের মধ্যে আমার একমাত্র বন্ধু ছিল সুখী। কাজের শেষে আমরা প্রায় প্রতিদিনই আড্ডা দিতাম, আর একদিন রোববার করে সুখী আমায় নিয়ে যেত ওর পরিচিত এক আড্ডায়। সেখানেই আমি প্রথমবার তোনবা খেয়েছিলাম। তোনবা আসলে ওদিককার দেশি মদ, খেতে দারুণ সুস্বাদু, নেশাও মন্দ হয় না। তেমনই এক রোববারের কথা, দুজনে বসে তোনবা খাচ্ছি, এমন সময় সুখী বলল, তুমি সারা কলকাতার কাজ পেলে না গুরু, শেষে কিনা মরতে এলেই পাহাড়ে। হ্যাঁ, সেদিন আমার তোনবার নেশাটা ভালোই চড়েছিল, তাই কথাটা শুনে দুশ্চিন্তা তো হলোই না, বরং হাসি পেল। চোখ টিপে বললাম, কেন ভায়া, এখানে কি ভূত আছে নাকি? সুখী বলল, মজা করছি না গুরু, ইধার একটাকেও আমার সুবিধার লাগে না, সাফ সালা সিয়ান আদমি আছে। সুখীর কথায় এইবার আমার একটু সন্দেহ হলো। জিজ্ঞেস করলাম, কেন বলো তো, তুমি কি কিছু জানো বা দেখেছো? সুখী বলে, দেখিনি, তবে বুঝতে পারি এই পাহাড়ে কোনায় কোনায় এমন সব রাজ লুকিয়ে আছে যা আজও কেউ জানে না, হয়তো কোনোদিনও জানবেও না। আচ্ছা সুখী, একটা কথা তোমায় জিজ্ঞেস করবো করে আর করা হয়ে ওঠেনি। তুমি এত ভালো বাংলা বলো কিভাবে বলো তো? আমি জিজ্ঞেস করলাম সুখীকে। সুখী মুচকি হেসে বলল, আমি সেই ছোটবেলা থেকেই এস্টেটে কাজ করছি, এখানে তো সবাই বাংলাতেই কথা বলে, আমিও তাই বলতে বলতে শিখে গেছি। সেদিন আমাদের আড্ডা এমন জমে গিয়েছিল যে প্রায় গলা অবধি তোনবা খেয়ে একরকম মাতাল হয়েই ফিরেছিলাম দুজনে। ভাগ্যিস আমাদের কেউ দেখেনি, নইলে খবর ছিল। আমি চট করে ঘরে ঢুকেই শুয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙল তখন সময় প্রায় মাঝরাত। গলাটা তৃষ্ণায় শুকিয়ে গিয়েছিল। আমি টলমলো পায়ে বিছানা থেকে উঠে টেবিলের ওপরে রাখা জলের জগ থেকে প্রায় অর্ধেক জগ জল খেয়ে নিলাম। প্রাণটা একটু জুড়োতেই আবার ফিরে যাচ্ছিলাম বিছানায়। আচমকাই রাতের নীরবতা ভেঙে একটা খুব ক্ষীণ শব্দ ভেসে এলো বাইরে থেকে। আমি থমকে দাঁড়ালাম। অন্যদিন হলে হয়তো শব্দটা নিয়ে মাথা ঘামাতাম না, কিন্তু তোনবার নেশায় সেদিন আমার সাহস আর কৌতূহল দুটোই মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল। আমি টেবিলের ড্রয়ার থেকে পেন্সিল টর্চটা বের করে ঘরের বাইরে এলাম। শব্দটা তখনও হয়েই চলেছে, আর একটু খেয়াল করতেই বুঝলাম যে শব্দটা আসছে দোতলা থেকে। আর এও বুঝলাম এই শব্দ আমার পূর্ব পরিচিত। এই একই শব্দ সেদিন আমি দোতলায় বড়বাবুর ওই পুজোর ঘর থেকে শুনেছিলাম। সত্যিই কি ইঁদুর বা বেজি নাকি অন্য কিছু? কৌতূহল আরও বেড়ে গেল আমার। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম সিঁড়ির দিকে। তারপর পা টিপে টিপে সিঁড়ি বেয়ে কয়েক পা উঠতেই ভয়ে আমার রক্ত জল হয়ে গেল। একটা চেনা ডাক শুনে
থমকে দাঁড়ালাম আমি। ওই ডাক যে বড়ই অলক্ষণে, বিচ্ছিরি, কর্কশ। সেই বাজে বোঁটকা গন্ধটাও যেন চলে এসেছে খুব কাছে। আমি সম্মোহিতের মতো মুখ তুলে তাকালাম, আর তাকিয়ে যা দেখলাম তা দেখে আমার শরীরের সমস্ত ভয় যেন চক্রবৃদ্ধি সুদের হারেই বেড়ে গেল। সেই কুৎসিত কালো বেড়ালটি সন্তর্পণে এসে বসেছে আমার সামনে। ভাবটা এমন যেন তার মালিকের সাম্রাজ্য সে একা হাতে পাহারা দিচ্ছে। ওর সেই মায়াবী চোখ জোড়া যেন সবাইকে দেখছে সর্বক্ষণ। কেউ অনধিকার প্রবেশ করলেই আর কিছুই ভাবতে পারলাম না আমি। তড়িঘড়ি নিজের ঘরে ফিরেই দরজায় খিল এঁটে আবার শুয়ে পড়লাম। সপ্তাহখানেক পর শুরু হলো অন্য এক বিপত্তি। এতদিন বড়বাবুর ওই কুৎসিত মুখ কালো বেড়ালের মায়া তো ছিলই, এবার তার দোসর হয়ে আমার বিরক্তি আরও এক কাঠি বাড়িয়ে তুলল অন্য একটি অনামুখ ধেড়ে ইঁদুর। সকাল নেই রাত নেই, ইঁদুরটির উৎপাতে আমি রীতিমতো জেরবার হয়ে উঠলাম। একদিন মুনিয়া, যে দেহাতি মহিলা আমায় দিনে 4 বার খাবার দিতে যেত, এতদিনে তার নাম জেনে গিয়েছিলাম। তা যাই হোক, আমায় দুপুরে খাবার দিতে এলে আমি তাকে ব্যাপারটা বললাম, কিন্তু আমার কথায় তার ভাবের কোনো পরিবর্তনই হলো না। সে ভাবলেশহীনভাবে ভাতের থালাটা টেবিলে নামিয়ে রেখে নির্বিকারভাবে ঘর থেকে বেরিয়ে গেল। দিন দুয়েক ওভাবেই চলার পর ম্যানেজার জীবনবাবুকে জানালাম কথাটা। বললাম, আপনারা কিছু একটা ব্যবস্থা করুন, নয়তো আমায় একটা ইঁদুর ধরার কল আনিয়ে দিন, আমি নিজেই ব্যবস্থা করে নিচ্ছি। জীবনবাবু বললেন, তার কোনো দরকার নেই, আমি দেখছি কি করা যায়। যে বাড়িতে বেড়ালের গায়ের বোঁটকা গন্ধ মাঝে মধ্যেই বাতাসে ভেসে বেড়ায়, সেই বাড়িতে এই বজ্জাত ইঁদুর কিভাবে এমন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে তা আমার মাথায় ঢুকছিল না। এর মধ্যেই সুখী কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিল বাড়ি যাবে বলে। ফিরল প্রায় দিন 7 পর। সে ফিরতেই ওর ওই গোপন আড্ডায় গিয়ে বসলাম আমরা। তনবা আর কষা কষা করে রান্না করা শুয়োরের মাংস সহযোগে আমাদের আড্ডা বেশ জমে উঠেছিল। সুখীর সঙ্গে আড্ডা দেওয়া আমার প্রায় দৈনন্দিন অভ্যেসে গিয়ে দাঁড়িয়েছিল। তাই কদিন ও না থাকায় আমার অনেক কথাই জমেছিল আমার মনের মধ্যে। নেশার ঘোরে সেই সব প্রায় উগড়ে দিলাম তার কাছে। সেও তার বাড়ির কথা, বন্ধুদের কথা খানিক মজার ছলে রসিয়ে রসিয়ে বলছিল। কথায় কথায় তাকে ওই বদখত ইঁদুরের কথাটা বললাম। সব শুনে সে বলল, এই বাড়িতে কিছু একটা গন্ডগোল আছেই, কিন্তু কি আছে সেটা আমি জানি না। কীরকম গণ্ডগোলের কথা বলছো সখী? তুমি কি কিছু আন্দাজ করেছো? আমি কৌতূহলী স্বরে জিজ্ঞেস করলাম। সুখী বলল, আমি থাকি চা বাগানে সার্ভেন্ট কোয়ার্টারে, তাই ও বাড়িতে আমায় তেমন একটা ঢুকতে হয় না। তবে 1-2 বার কাজের জন্য আমিও ওই বাড়িতে ঢুকেছিলাম। ঢুকেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। কেমন অনুভূতি? সেটা ঠিক বলে বোঝাতে পারবো না। প্রথমবার ঢুকেই মনে হয়েছিল এই বাড়ির ভেতরে বাতাসটা কেমন যেন ভারী। একটা হালকা অস্বস্তিতে গাটা গুলে উঠেছিল আমার। বুঝলাম। গন্ডগোল যে কিছু একটা আছে সেটা আমারও মনে হয়েছে। নইলে তুমিই বলো না, আমার আগের 8 জন পালালো কেন? আরে ঠিক বলছি গুরু, তবে আগের লোকগুলোর সঙ্গে আমার তেমনি আলাপ ছিল না। তাছাড়া তারা আমায় চাকর বাকরি ভাবতো, তাই তারা পালিয়ে যাবায় আমার তেমন কিছু এসে যায়নি। কিন্তু তুমি তো আমার বন্ধু, তাই তোমার সঙ্গে কোনো খারাপ হোক বা তুমি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাও, সেটা তো আমি চাই না। হ্যাঁ, সুখীর কথা একটু হলেও আশ্বস্ত হলাম। যতই হোক, এই পাণ্ডব বর্জিত চা বাগানে আমার যে একজন ভালো বন্ধু আছে সেটা ভেবেই মনটা উৎফুল্ল হয়ে উঠল। সুখী তনবার গ্লাসে একটা বড় চুমুক দিয়ে গ্লাসটা নামিয়ে রাখলো মাটিতে।
তারপর কিছুক্ষণ কি যেন একটা ভাবলো। নেশায় ওর মাথাটা টলছিল, চোখগুলো বেশ ঘোলাটে দেখাচ্ছিল। কয়েক মুহূর্ত ওভাবেই ভাবার পর সে বলল, পরশু বিকালে কাজের পর তোমায় এক জায়গায় নিয়ে যাব, ফাঁকা রেখো গুরু। হ্যাঁ, কোথায় নিয়ে যাবে জিজ্ঞেস করাতে সে কোনো উত্তরই দিল না, খালি মুচকি মুচকি হাসল। আমিও তাই ওকে আর না ঘাঁটিয়ে তোনবার গ্লাসে মন দিলাম। সুখীর সঙ্গে যে জায়গাটায় পৌঁছলাম সেটা একটা মন্দির। জায়গাটা চা বাগান থেকে বেশ অনেকটাই দূরে। পাকদণ্ডী পথ বেয়ে পাহাড়ের ওপর উঠে জঙ্গলের মধ্যে অনেকখানি প্রবেশ করলে তবেই পৌঁছানো যায় সেই মন্দিরে। মন্দির শুনলে মনের মধ্যে যে চিত্র ফুটে ওঠে এটি তেমন মন্দির নয়। পাহাড়ি জঙ্গলের ভেতর একটি নিচু গুহার মধ্যে পাথর কেটে একটি দেবীর বিগ্রহ তৈরি করা হয়েছে। ব্যাস ওইটুকুই, ওটাই মন্দির। দেবী বিগ্রহের পায়ের কাছে একগুচ্ছ নানান জংলি ফুল রাখা আছে। দেবীর পা আর কপাল সিঁদুরের প্রলেপে প্রায় ঢেকে গিয়েছে। মন্দিরের সামনেই পদ্মাসনে বসে রয়েছেন একটি মানুষ। মাথায় জটা, নগ্ন ঊর্ধ্বাঙ্গ, নিম্নাঙ্গে গেরুয়া বসন, সারা শরীরে মেখেছেন ছাই ভস্য। একাগ্র মনে তিনি দেবীর উপাসনা করছেন। গম্ভীর কণ্ঠে তার মন্ত্রোচ্চারণ অনেক দূর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। আমরা মন্দিরের কাছাকাছি গিয়ে হাঁটু গেড়ে বসলাম। সুখী ফিসফিসিয়ে বলল, এখানে চুপ করে বসে থাকো আর অপেক্ষা করো। পুজো শেষ হলেই বাবা নিজেই ডাকবেন। সুখীর কথা মতোই মুখে কুলু পেটে বসে রইলাম। বসে বসেই দেবীর মূর্তিটার দিকে ভালো করে তাকালাম আমি। এমন দেবী মূর্তি আমি আগে কখনো দেখিনি। দেবীর গায়ের রং হলুদ, 3টি মুখ এবং 6টি হাত। দেবীর শরীরে পাতার আভরণ। আমি অবাক হয়ে চেয়েছিলাম দেবীর বিগ্রহের দিকে। সম্বিত ফিরল একটি বাজখাই কণ্ঠস্বর শুনে। কি চাই তোদের? তাকিয়ে দেখি দেবীর উপাসনায় মগ্ন সেই সিদ্ধ পুরুষ মুখ ফিরিয়েছেন আমাদের দিকে। সুখী ছুটে গিয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করল। তিনি যে তাতে বেশ অসন্তুষ্টই হলেন তা তার রক্তবর্ণ মুখ দেখেই বোঝা গেল। তিনি বললেন, ওরে মূর্খ, মায়ের সামনে আমায় প্রণাম করিস নে, আমার পাপ আর বাড়াস নে। মাকে প্রণাম কর, সব জ্বর জারি, অসুখ, মহামারী মা এক নিমেষে ঘুচিয়ে দেবে। বলেই তিনি আবার দুহাত তুলে দেবীর উদ্দেশ্যে প্রণাম করলেন। আমি আর সুখী গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম মাকে। তারপর সুখী কথা শুরু করলো। বলল, বাবা বাবা আমার এই বন্ধু এখানে এক চা বাগানে কাজ করে। চা বাগানের ভিতরে ওই মালিকের বাড়িতেই থাকে, কিন্তু মনে ভীষণ অস্বস্তি বাবা। এমন কিছু ঘটনা সেখানে মাঝে মধ্যেই ঘটে যে মনকে অশান্ত করে তোলে। তাছাড়া যে কাজে আমার এই বন্ধুকে বহাল করা হয়েছে, সেই কাজে আগে যে 8 জনকে বহাল করা হয়েছিল তারা সকলেই পালিয়েছে। একটানা বলে থামল সুখী। বাবা বেশ মন দিয়ে কথাগুলো শুনছিলেন। সুখীর কথা শেষ হতে তিনি তাকালেন আমার দিকে। তারপর আমার মাথার ওপর নিজের ডান হাতটি রেখে চোখ বুঝলেন। কয়েক মুহূর্ত নীরবতার পর তিনি হাত সরালেন, চোখ খুলে বললেন, সামনে তোর বড় বিপদ বাবা, সামলে থাকিস। ঘরে কোনো ইঁদুর বা ছুঁচো জাতীয় প্রাণী দেখলে তৎক্ষণাৎ মেরে ফেলিস, নয়তো সর্বনাশ হয়ে যাবে। বাবার কথা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। ইঁদুরের ব্যাপার তো তাকে আমরা কিছুই বলিনি, এমনকি ওই অলক্ষণে বেড়ালটার ব্যাপারেও তো কিছু বলিনি। তাহলে উনি জানলেন কিভাবে? ইতিমধ্যে বাবা দেবীর পায়ের কাছ থেকে একটি ফুল তুলে সেটিকে একটা পাতায় মুড়ে একটা লাল সুতো দিয়ে বেঁধে আমার হাতে দিয়ে বললেন, দেবী তাকেই সাহায্য করেন যাদের লড়াই করার ক্ষমতা আছে। তোর যদি সেই ক্ষমতা থাকে
দেবী তোকে নিশ্চয়ই সাহায্য করবেন। বলেই তিনি আবার দুহাত তুলে দেবী প্রণাম করলেন। সেখান থেকে যখন বেরোলাম তখন সন্ধে প্রায় হব হব করছে। সখীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সুখী, মন্দিরে যাকে দেখলাম তিনি কোন দেবী? সুখী অবাক হয়ে বলল, সে কি গুরু, তুমি চিনতে পারোনি মাকে? মাঝে সর্বরোঘরা দেবী পর্ণ সবরী। বলেই সে দু হাত কপালে ঠেকালো। ওই দিন ফেরার পথে এক প্যাকেট ইঁদুর মারার বিষ আর কিছু কম দামি বিস্কুট কিনে আনলাম। তারপর ফিরে এসে বিষ মাখানো বিস্কুট ঘরের চার কোণে দিয়ে রাখলাম। রাতে খাওয়া দাওয়া মিটিয়ে শুতে শুতে প্রায় রাত 10টা বাজল। মনে মনে ভাবলাম যে বাচাদন আজ রাতে ঘরে এলেই বিষ মাখানো বিস্কুট খেয়ে ইহলোক ত্যাগ করবে। সকালে উঠে ঘরের ঠিক কোন দিকে ইঁদুরটির মৃতদেহ দেখব তা ভাবতে ভাবতেই ক্রমশ ঘুমের অতলে ডুবে গেলাম আমি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে যেমন অবাক হলাম তেমনই হতাশ। ঘরের কোনো কোণাতেই ইঁদুর বাবাজির মৃতদেহ পড়ে নেই, উপরন্তু বিস্কুটগুলো সবই অভুক্ত অবস্থাতেই পড়ে আছে। বুঝলাম যে তিনি গত রাতে আর এ ঘরমুখ হননি। আমি সন্তর্পণে ওই বিষ মাখানো বিস্কুটগুলো নিরাপদ স্থানে ফেলে দিয়ে এলাম। তারপর যথারীতি প্রাতকৃত সেরে চা বিস্কুট খেয়ে কাজে লেগে পড়লাম। সকাল 10টা নাগাদ কাজ থেকে খানিক বিরতি নিয়ে একটা বিড়ি ধরিয়ে ঘরের জানলার সামনে এসে দাঁড়ালাম। সুখী গাড়ির বনেট খুলে ভেতরের কলকবজা পর্যবেক্ষণ করছে। আমি বিড়িতে তেড়ে শেষ কয়েকটা টান দিয়ে সেটাকে অ্যাস্ট্রেতে গুঁজে বাইরে বেরোলাম। সুখী তখনও গাড়িটার কলকবজার সঙ্গে যুদ্ধ করছে। আমায় দেখে বলল, বড়বাবু আজ বেরোবেন একটু পর, আর এদিকে গাড়িটা স্টার্ট নিচ্ছে না। বড়বাবু তো সচরাচর কোথাও বেরোন না, আজ বেরোবেন বুঝি? আমি প্রশ্ন করলাম। সুখী বনেটের মধ্যে থেকে মুখ না বের করেই বলল, শিলিগুড়ি যাবেন আজ। ম্যানেজার বাবু বললেন কোর্টে নাকি কিসব সই সাবুতের ব্যাপার রয়েছে। কিছুক্ষণ কলকবজা নাড়ার পর সুখী বনেটের ভিতর থেকে বেরোলো। তারপর গাড়িতে বসে চাবি ঘুরিয়ে স্টার্ট করতেই ঘড় ঘড় শব্দ করে গাড়িটি আবার সচল হয়ে উঠল। মুখে হাসি ফুটল সুখীর। আমি কিছুক্ষণ সুখীর সঙ্গে আড্ডা দিয়ে নিজের ঘরে ফিরে এলাম। আর কিছুক্ষণের মধ্যেই জীবনবাবু এসে তাদের বেরোনোর ব্যাপারটা জানিয়ে গেলেন। ওরা বেরিয়ে যাওয়ার পর আমিও যথারীতি আবার কাজকর্মে মন দিলাম। কাজকর্মের পালা সঙ্গ হতে হতে প্রায় সন্ধে হয়ে গেল। অন্যদিন কাজ মিটিয়ে সুখীর সঙ্গে গিয়ে আড্ডা দিতাম, কিন্তু সেদিন আর তা হলো না। কিছুদিন আগে শিলিগুড়ি থেকে কয়েকটি বই কিনে এনেছিলাম অবসর সময় পড়ব বলে। তারই একটা নিয়ে শুয়ে শুয়ে পড়তে লাগলাম। মিষ্টি মধুর প্রেমের উপন্যাসে মনটা দারুণ মজেছিল, তাই পড়তে পড়তে কত সময় কেটে গেছে তা বুঝতে পারিনি। কিন্তু পড়ায় বাদ সাধল লোডশেডিং। আচমকাই সমস্ত চরাচর নিকষ অন্ধকারে ভরে উঠল। সেই ছোটবেলা থেকেই দেখছি যে লোডশেডিং হলে জগতের অন্য সব শব্দের তীব্রতা আচমকাই যেন বেড়ে যায়। এই এখন যেমন বাইরের ঝিঁঝির ডাক, দূরে রান্নাঘরে মুনিয়া থালা বাসন নাড়াচাড়ার ঠুংঠাং শব্দ সবই খুব স্পষ্ট কানে আসতে লাগলো। আমি বালিশের তলা থেকে পেন্সিল টর্চটা বের করে সেটা জ্বালিয়ে বিছানা থেকে নেমে ধীরে সুস্থে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। টেবিলে রাখা দামড়া মোমবাতিটা জ্বালিয়ে সেটাকে টেবিলের একদম মাঝামাঝি বসালাম। ঘড়িতে সময় দেখলাম রাত 9টা। মিনিট 15-র মধ্যেই মুনিয়া এসে রাতের খাবার দিয়ে গেল। আমি আর আলো আসার অপেক্ষা না করে ঝটপট খাবারটুকু খেয়ে নিলাম। রাত আরেকটু বাড়তেই ঝিঁঝির ডাক ছাড়া বাড়িতে আর কোনো শব্দই রইল না। বুঝলাম যে বড়বাবুরা হয়তো আজ আর ফিরবেন না। ফেরার হলে এতক্ষণ নিশ্চয়ই ফিরে যেতেন।
এইসব 7-5 ভাবতে ভাবতে চোখটা কখন লেগে গিয়েছিল বুঝতে পারিনি। ঘুম ভাঙল একটা ভীষণ চেনা শব্দে। ধড়মড়িয়ে উঠে বসলাম। আলো যে তখনও আসেনি তা আর বুঝতে বাকি রইল না। এই অদ্ভুত দাঁত নখ ঘষার শব্দটি কোথা থেকে আসছে তা আমার ভালো করেই জানা আছে। আমি চোখ দুটো বার কয়েক কচলে নিয়ে বিছানা থেকে নামলাম। টর্চটা বালিশের তলা থেকে বের করে সেটা জ্বালিয়ে গুটি গুটি পায়ে ঘরের বাইরে এসে দাঁড়ালাম। ঘন কালো অন্ধকার কেটে বসার ঘর পেরিয়ে দোতলা সিঁড়ির কাছে এসে থামলাম। কান পেতে শব্দটা শোনার চেষ্টা করলাম, কিন্তু শব্দটা আর শোনা গেল না। আমি অত্যন্ত সন্তর্পণে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। দোতলায় উঠতেই আবারও নাকে এলো বেড়ালের গায়ের সেই বোটকা গন্ধ। বুঝলাম যে সে কাছাকাছি আছে, কিন্তু টর্চের আলো দোতলার করিডোরের এদিকে ওদিকে ফেলেও তাকে দেখতে পেলাম না। বুকের ভেতরটা উত্তেজনায় রীতিমতো কাঁপছিল আমার। একটা অদ্ভুত অস্বস্তিতে আমার সারা শরীর শিরশির করে উঠল। মনে হলো একজোড়া অদৃশ্য চোখ আমার উপর কড়া নজর রাখছে। আঁধারে ঘেরা দোতলার একলা করিডোরে দাঁড়িয়ে একবার মনে হলো যে ফিরে যাই, দরকার নেই কারোর ব্যক্তিগত বিষয় নাক গলানোর। কিন্তু তখনই আবার শুরু হলো সেই শব্দ, আরো স্পষ্ট, আরো তীব্র। শব্দটা আসছে করিডোরের শেষ প্রান্তের বন্ধ ঘরটি থেকে। বড়বাবুর পুজোর ঘর ওইটি, কিন্তু পুজোর ঘরের সামনে অমন অদ্ভুত শব্দ হবেই বা কেন? অজানাকে জানার অদম্য কৌতূহলে ভয়ের রেশটুকু মন থেকে মুছে গেল। কথায় আছে দুঃসাহস আর পাগলামির মধ্যে একটা সূক্ষ্ম ফারাক আছে, কিন্তু মানুষ চরম মুহূর্তে গিয়ে সেই তফাৎ বা ফারাক বুঝতে পারে না। আমার সঙ্গেও তাই হলো। আমি ধীর পায়ে করিডোরের মাঝ বরাবর এগিয়ে গেলাম অপর প্রান্তের বন্ধ ঘরটির দিকে। ঘরটির কাছাকাছি পৌঁছাতেই হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠল। ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে লাগলাম। পাহাড়ি শীতেও কপালে জমল বিন্দু বিন্দু ঘাম। আমি কাঁপা কাঁপা হাতে ভেজানো দরজাটিতে আলতো ঠেলা দিলাম। দরজাটি একটা ক্ষণক্ষণে কান্নার শব্দ করে খুলে গেল। আমি যথাসম্ভব কম শব্দ করে ভেতরে প্রবেশ করতেই লোহার কি যেন একটা প্রায় ঝনঝন করে নড়ে উঠল। তার সঙ্গেই শুরু সেই দাঁত নখ ঘষার মারাত্মক অস্বস্তিকর শব্দ। এতদিন যে শব্দ নিচের তলা থেকে শুনতাম, এখন তার খুব কাছাকাছি পৌঁছেছি। ফলস্বরূপ শব্দের তীব্রতায় কানে তালা লেগে যাওয়ার উপক্রম। কিন্তু শব্দের উৎসটাকে আমি ঠিক ঠাহর করতে পারছিলাম না। আমি শব্দের গতিমুখ অনুসরণ করে ঘরে ঠিক মাঝখানে গিয়ে উপস্থিত হলাম। চারিদিকে টর্চের আলো ফেলে শব্দের উৎসটা খোঁজার চেষ্টা করলাম, এবং তা করতে করতেই টর্চের আলোটা ঘরের অপর প্রান্তের ডান পাশে ফেলতেই রীতিমতো শিউরে উঠলাম আমি। বিস্ময় নাকি ভয় জানি না, ওই মারাত্মক দৃশ্য দেখে কয়েক মুহূর্ত বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। চোখের সামনে যে দৃশ্য আমি প্রত্যক্ষ করছিলাম তা দেখে আতঙ্কে আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম ঘরের ঠিক ডান দিকে দেওয়াল ঘেঁষে রাখা আছে একটি বিশালাকৃতি লোহার খাঁচা, আর সেই খাঁচার মধ্যে বন্দি করে রাখা রয়েছে বেশ কিছু হিংস্র প্রাণী। টর্চের আলো ফেলে একটু ভালো করে দেখতেই বুঝলাম যে এই প্রাণীগুলো আর অন্য কিছু নয়, সব এক একটি জলজ্যান্ত পুরুষ মানুষ। তাদের সারা শরীর উলঙ্গ, কোথাও এক টুকরো সুতো অবধি নেই।
শরীরের জায়গায় জায়গায় গুচ্ছ গুচ্ছ লোম, আর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া নোংরা জট পাকানো চুল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ওদের দেখতে মানুষের মতো হলেও ওদের হাবভাব ব্যবহার অবিকল ইঁদুরের মতো। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। এমন শূন্য আমার আগে আর কখনো লাগেনি। গুনে দেখলাম খাঁচায় মোট 8 জন পুরুষ রয়েছে। এরা কারা? এরাই তবে তারা যারা আমার আগে এখানে কাজ করতে এসেছিল। ভয়ে আমার হাত পা মরার মতোই ঠান্ডা হয়ে গিয়েছিল। বুকের মধ্যে মনে হচ্ছিল কে যেন জোরে জোরে হাতুড়ি পিটছে। এমন অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে ঠিক কি করা উচিত ভাবছিলাম, এমন সময় আচমকাই আমার পিছন থেকে শুনতে পেলাম সেই অপয়া অলক্ষণে বেড়ালের কর্কশ ডাক। আমার হাঁটু জোড়া থরথরিয়ে কেঁপে উঠল। আমি ধীরে ধীরে পিছন ফিরে তাকিয়ে দেখলাম মূর্তিমান বিভীষিকার মতো বড়বাবু দাঁড়িয়ে রয়েছে সেখানে। তার এক হাতে একটি কালো ব্রিফকেস আর অন্য হাতে ধরে আছেন তার প্রিয় পোষ্যটিকে। তার চোখ দুটো রক্তবর্ণ, মুখে হাসি নেই, বদলে রয়েছে এক নারকীয় বর্বরতা। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, তার আগেই বড়বাবু তার হাতের ব্রিফকেসটা দিয়ে আমার মাথায় সজোরে মারলেন। তৎক্ষণাৎ অনুভব করলাম যে মাথার ব্রহ্মতালুটা ক্রমশ ভিজে যাচ্ছে, সম্ভবত রক্তে। নিমেষেই চোখের সামনে সব কেমন যেন ঝাপসা হয়ে গেল। টর্চটি হাত থেকে পড়ে গেল শব্দ করে। অন্ধকার ক্রমশ আরো গাঢ়, আরো কালো হয়ে উঠল। আমি অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে লুটিয়ে পড়লাম মাটিতে। জ্ঞান ফিরতেই শরীরে অমানসিক ব্যথা অনুভব করলাম। অনেক কষ্টে চোখ খুলে প্রথম চোটে কিছুই দেখতে পেলাম না। ঘরের মধ্যে জ্বলা 100 পাওয়ারের বাল্বটার হলদে আলোয় চোখটা ধাঁধিয়ে গেল। পরিষ্কার কিছু দেখতে না পেলেও অনুভব করলাম যে আমাকে একটি চেয়ারের সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে। আলোতে চোখ কিছুটা সয়ে যেতেই সামনে তাকালাম। আমি দেখলাম বড়বাবু তার পুজোর জায়গায় বসে বেশ উৎফুল্ল মনে পুজোর জোগাড় করছেন। ঘরের অন্য দিকে খাঁচার মধ্যে বন্দি মানুষগুলো ইঁদুরের মতোই ছটফট করছে। আমি চিৎকার করে বললাম, এখানে কি হচ্ছে এসব? আপনি এইসব মানুষগুলোকে এভাবে আটকে রেখেছেন কেন? আর আমাকেই বা বেঁধে রেখেছেন কেন? বড়বাবু আমার প্রশ্ন শুনে শব্দ করে হেসে উঠলেন। বললেন, তোমার বড্ড তাড়াহুড়ো কমল, বড্ড তাড়াহুড়ো। আজ আমার ঘরে উঁকিঝুঁকি না করলে আরো কয়েকদিন বাঁচতে, কিন্তু তুমি যে এখন অনেক কিছুই জেনে গেছো, তাই তোমাকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না ভাই। তবে হ্যাঁ, তোমাকে মারার আগে তুমি যা অর্ধেক জানো তা তোমায় পুরোটা জানাবো, যাতে কোনো অতৃপ্ত বাসনা নিয়ে তোমায় না মরতে হয়। একটানা বলে খানিক দম নিলেন বড়বাবু, তারপর হাঁক পেড়ে ডাকলেন, মায়া, কই গেলি রে মা? শোন এদিকে, শুনে যা। তার ডাক শুনেই ওই কুৎসিত কালো বেড়ালটা ল্যাজ উঁচিয়ে ঘরে ঢুকল। ঢুকে নিজের ভিন্ন রঙের পাশবিক চোখ দুটি দিয়ে আমায় একবার জরিপ করে নিল। তারপর বড়বাবুর গায়ের কাছে গিয়ে গুটিসুটি মেরে বসল। বড়বাবু আরাধ্যা দেবতার বিগ্রহীটির ফাঁক ফোঁকর দিয়ে যেটুকু দেখতে পেলাম তা দেখে বুঝলাম যে ওটি আদপে কোনো মূর্তি নয়, একটি ছাগলের কাটা মাথা। সেই মাথাতেই সিঁদুর চন্দনের প্রলেপ দিয়ে ফুলের মালা পরানো হয়েছে। আমি আঁতকে উঠলাম। এই কার উপাসক বড়বাবু? আর কিছু বলতে পারলাম না। চুপ করে তাকিয়ে রইলাম বড়বাবুর দিকে।
বড়বাবু পুজোর আয়োজন করতে করতেই বললেন, তুমি হয়তো এখনো আমায় সাধারণ মানুষ ভাবছ, কিন্তু আমি কোনো সাধারণ মানুষ নই কমল। আমি স্বয়ং শয়তানের বরপুত্র। শয়তানের আশীর্বাদে আমি আজ 155 বছর বয়সেও নিরোগ জওয়ান। কিন্তু কিছু পেতে গেলে তো কিছু দিতেই হয়, তাই না? বলি দিতে হয়, বলি বলি। প্রতি 30 বছর অন্তর 9টি হৃষ্টপুষ্ট ইঁদুরের বলি দিতে হয়। কথাগুলো বলতে বলতে বড়বাবুর ঠোঁটে এক বিচ্ছিরি শয়তানি হাসি খেলে গেল। আমি প্রায় উন্মাদের মতো চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, ইঁদুরের বলি যখন দেবেন তখন ওই নিরীহ মানুষগুলোকে ওভাবে খাঁচায় আটকে রেখেছেন কেন? এবার বড়বাবুর চোয়াল শক্ত হয়ে গেল। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, এই বলি তো যে সে বলি নয় ভাই, একে বলে দ্বৈত বলি। এক্ষেত্রে শরীর বলি হয় ইঁদুরের, আর আত্মা বলি হয় মানুষের। তার কথার বিন্দু বিসর্গ কিছুই বুঝলাম না। ফলস্বরূপ নির্বোধের মতো তাকিয়ে রইলাম তার দিকে। তিনি আবার নিজের সেই পৈশাচিক অট্টহাস্যে ফেটে পড়লেন। তারপর ফিসফিসিয়ে বললেন, আত্মা বদল হয় ভায়া, একে বলে আত্মা বদল। আজ তোমারও হবে। সর্বশক্তিমান শয়তানের উপাসনার মাধ্যমে তোমার আত্মা প্রবেশ করবে ওই যে ওই ইঁদুরটির দেহে, আর আর ইঁদুরটির আত্মা প্রবেশ করবে তোমার দেহে। তারপর সর্বশক্তিমান শয়তানের সামনেই সেই ইঁদুরকে ভক্ষণ করবে আমার মায়া। ইঁদুরটির রক্ত ও মায়া মার্জনের জিভে ঠেকতেই সম্পন্ন হবে দ্বৈত বলি। তারপর আমি হয়ে উঠবো আরো শক্তিমান, আরো দীর্ঘায়ু। কথাগুলো বলতে বলতে তিনি অঙ্গুলি নির্দেশ করলেন ঘরের অন্য কোণে রাখা একটি ছোট্ট খাঁচার দিকে। তার মধ্যে চঞ্চলভাবে ঘুরে বেড়াচ্ছে একটা ধেড়ে ইঁদুর। সব দেখে শুনে অপার বিস্ময়ে কেমন যেন স্তম্ভিত হয়ে গেলাম। আমায় কিংকর্তব্য বিমূঢ়ের মতো বসে থাকতে দেখে বড়বাবু তার বিচ্ছিরি হাসিটা হাসলেন। বিদ্রূপের স্বরে বললেন, চিনতে পারছো কমল ইঁদুরটিকে? পারছো? একেই তুমি বিষাক্ত বিস্কুট খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলে না? চোখের সামনে বসে থাকা নরকের নিকৃষ্টতম কীটের কথার কোনো উত্তর করলাম না আমি। তিনি আবার চিবিয়ে চিবিয়ে বললেন, শেষমেশ ইঁদুর তো মরবে বটে, তবে তোমার হাতে নয়, তোমার সঙ্গে। আমি প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে উঠলাম। ইচ্ছে করছিল লোকটাকে নিজের হাতে কেটে টুকরো টুকরো করে ফেলতে। সেই মুহূর্তে ওর মৃত্যু ছাড়া আমার অন্তরে আর কোনো ইচ্ছেই ছিল না, কোনো সংকল্পও ছিল না। আমি শরীরে একটা তীব্র মোচড় দিয়ে আমায় আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রাখা বাঁধনটিকে ছিঁড়ে ফেলতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার এই ব্যর্থ প্রচেষ্টা প্রত্যক্ষ করে বড়বাবু আবার খলখল করে হেসে উঠলেন। বললেন, একদম চিন্তা করো না কমল, একদম না। কদিন তোমার নশ্বর শরীরটাকে এই খাঁচাতেই কষ্ট করে থাকতে হবে, বুঝলে? তবে বছরের শেষ অমাবস্যার দিন তোমাদের সকলকে একসঙ্গে সৎকার করব আমি। সেদিন তোমাদের শরীরগুলো আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, আর ইঁদুরগুলোর আত্মাও
আত্মাও মুক্তি পাবে। একটানা বলেই তিনি তাকালেন ঘরের সেই বৃহৎ খাঁচাটির দিকে। খাঁচায় বন্দি মানুষগুলো পাগলের মতো ছটফট করছে, একে অপরকে ছিঁড়ে কামড়ে খাচ্ছে তারা। পরক্ষণেই আবার সেই ক্ষতস্থান চেটে পরিষ্কারও করে দিচ্ছে। অমন একটি ঘৃণ্য দৃশ্য দেখে আমার সারা শরীর গুলিয়ে উঠল। রাতে যা খেয়েছিলাম সবই গলা দিয়ে হড়হড় করে বেরিয়ে এলো। রাগে, দুঃখে, ঘৃণায় আমার মাথায় আগুন জ্বলে উঠল। অথচ শয়তানের এই বরপুত্রের সামনে আমি কী বা করতে পারি? বুঝলাম যে মুখ বুজে মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। লড়াই করার অদম্য ইচ্ছে থাকা সত্ত্বেও শুধুমাত্র পর্যাপ্ত শক্তির অভাবে নিথর মৃতদেহের মতোই পড়েছিলাম আমি। পুজোর আয়োজন শেষ হতেই ঘরের সমস্ত আলো নিভিয়ে দিলেন বড়বাবু। বদলে ঘরের প্রতিটি কোণায় জ্বলে উঠল মোমবাতি। তারপর চোখ বুজে সেই শয়তানের সেই বিগ্রহের সামনে বসে বড়বাবু বিড়বিড় করে অজানা ভাষায় কী সব মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। তার উপাসনা যতই এগোচ্ছে আমার শরীর যেন ততই দুর্বল হয়ে পড়ছে। ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছিলাম আমি। ক্লান্ত চোখেই ইঁদুরের খাঁচাটির দিকে তাকালাম। দেখলাম ওটিও আর তেমন নড়াচড়া করছে না। শুনেছি মৃত্যু ঠিক আগে নাকি মানুষের জীবনে ঘটা ভালো মুহূর্তগুলো ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু আমার জীবনে ভালো মুহূর্ত যে কিছুই নেই, বরং মৃত্যুর আগে এক নারকীয় নোংরা খেলা সাক্ষী হয়ে রইলাম। প্রায় অজ্ঞান অবস্থায় এই সব ভাবতে ভাবতে আমার ক্লান্ত মাথাটা ঝুঁকে পড়ল কাঁধের পাশে। আর তখনই হাতে বাঁধা মা পর্ণশবরীর পায়ের ফুলটা আমার মাথায় ঠেকল। মনে হলো একটা অদ্ভুত মিষ্টি গন্ধ বেরোচ্ছে ওই ফুল থেকে। আমি প্রাণ ভরে সেই ঘ্রাণ নিলাম। ফুলটি হাতের যেখানে বাঁধা ছিল সেখানে হঠাৎই একটা উষ্ণ ভাব অনুভব করলাম। মনে হলো মরার মতো ঠান্ডা মেরে যাওয়া আমার শরীরটা ক্রমশ গরম হয়ে উঠছে। ক্লান্ত, পরিশ্রান্ত, দুর্বল শরীরে আচমকাই কে যেন ভীষণ এক শক্তির সঞ্চার করছে। আমি আস্তে আস্তে মাথাটা তুললাম। দূরে ছোট খাঁচাটির দিকে চেয়ে দেখলাম ইঁদুরটি আবার চঞ্চল হয়ে উঠেছে। ক্রমেই শরীরের ভিতর কিছু পরিবর্তন অনুভব করলাম। মনে হলো এক ভীষণ মহাজাগতিক শক্তির মানব হয়ে উঠেছি। আমি আর সময় নষ্ট করলাম না। সেই বাঁধা চেয়ার সমেতই শটাং উঠে দাঁড়ালাম। তারপর নিজের সর্বশক্তি দিয়ে দড়ির বাঁধন ছিঁড়ে ফেলতে চাইলাম। অদ্ভুতভাবেই বার দুয়েকের চেষ্টায় সফলও হলাম। আমায় মুক্ত হতে দেখে বড়বাবুর পোষ্যটি বিষণ্ণ সুরে কেঁদে উঠল। আর সেই কান্না শুনেই বড়বাবুর মন্ত্রোচ্চারণ থেমে গেল। তিনি চোখ খুলে আমার দিকে তাকাতেই বিস্ময় হতবাক হয়ে গেলেন। কখন যে অজান্তে আমার ঠোঁটে গর্বের মুচকি হাসি ফুটে উঠেছে তা আমি বুঝতে পারিনি। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, তার পরাজয় নিশ্চিত। আমি বানিয়ে বলছি না বড়বাবু, এ সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। মনে রাখবেন, সব কংসের জন্য এই গোকুলে একটা কৃষ্ণ বেড়ে উঠেছে। আপনার ক্ষেত্রে আমি সেই কৃষ্ণ। বলেই আমি ধীর পায়ে এগোতে লাগলাম বড়বাবুর দিকে। বড়বাবু এবার ভয় পেলেন, চিৎকার করে বললেন, অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। আমার মন্ত্রের প্রভাব তুই কিভাবে কাটালি? আমি ওর দিকে এগোতে এগোতে হাসি মুখে বললাম, মা তাকেই সাহায্য করেন যার লড়াই করার ক্ষমতা আছে। মা? কোন মা? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো দেবদেবীর ক্ষমতা নেই যে সে শয়তানের সামনে এসে দাঁড়াবে। বড়বাবু আবারও চিৎকার করে বললেন। আমিও গলা তুললাম। এবার উচ্চ কণ্ঠে বললাম, আপাতত আমি স্বয়ং শয়তানের বরপুত্রের সামনে এসে দাঁড়িয়েছি।
দেখি কে আটকায় আমায়। বলেই আমি বড়বাবুর কাছে গিয়ে দাঁড়ালাম। বড়বাবুর পোষ্যটি আচমকাই আমার সামনে এসে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো সে। আমি হাসি মুখে বসলাম মাটিতে। তারপর তার মাথায় হাত বোলালাম আলতো করে। সে এবার কর্কশ স্বরে গর্জন করে উঠল, তেড়ে এলো আমায় থাবা মারবে বলে। আমি তক্ষুনি খপাত করে ধরলাম ওর ঘাটটি, তারপর আলতো করে তুলে ধরলাম ওকে। সে তীব্র বেগে আমায় তার পাঞ্জা দিয়ে আঘাত করতে চাইল। আমি কয়েক মুহূর্ত চেয়ে রইলাম ওর ওই সাদা হলুদ চোখ দুটির দিকে। শান্ত চোখে দেখছিলাম তার আমায় আঘাত করার নিরন্তর ব্যর্থ চেষ্টা। কিছুক্ষণ পর সে যখন প্রায় হাঁফিয়ে উঠল, আমি দুহাত দিয়ে ওর ঘাড়টা ধরে মোটকে দিলাম। আখ শব্দ করে বেড়ালটা আমার হাতের মধ্যেই নিস্তেজ হয়ে গেল। আমি ছুঁড়ে ওর নিথর দেহটা ফেলে দিলাম মাটিতে। বড়বাবু সেই দৃশ্য দেখে স্বজন হারানোর বেদনায় আর্তনাদ করে উঠলেন। এই প্রথম কারুর কষ্টে আমার চরম আনন্দ হলো। আমি ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম সেটি আগুনের ভাঁটার মতোই জ্বলছে। তিনি এবার ছুটে এসে ঝাঁপিয়ে পড়লেন আমার ওপর। এলোপাতাড়ি হাত পা ছুটতে লাগলেন আমায় লক্ষ্য করে। তার অত বড় শরীরটার তলায় আমি রীতিমতো চাপা পড়ে গিয়েছিলাম। শেষে দেহের সর্বস্ব শক্তি দিয়ে একটা মোক্ষম ধাক্কা মারলাম আমি ওর বুকে। তিনি ছিটকে পড়লেন খানিক দূরে, কিন্তু তবুও তিনি দমলেন না। এক লহমায় উঠে দাঁড়িয়ে তার পাশে রাখা একটা পাথরের লম্বা ভারী মূর্তি হাতে তুলে নিলেন। তারপর দ্রুত পায়ে এগিয়ে এসে মূর্তিটি দু হাতে মাথার ওপর তুলে আমায় আঘাত করতে উদ্যত হলেন। আমি তক্ষুনি চিলের তীক্ষ্ণতায় নিজেকে সেই আকস্মিক আক্রমণের হাত থেকে বাঁচিয়ে মূর্তিটি ওর হাত থেকে অবলীলায় ছিনিয়ে নিলাম। সেই মুহূর্তে আমার শরীরে 100 পালোয়ানের শক্তি। বলিষ্ঠ চেহারার বড়বাবুও কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। আমি মূর্তিটি হাতে নেওয়া মাত্রই বড়বাবুর বুকে সজোরে একটা পদাঘাত করলাম। তিনি ছিটকে গিয়ে পড়লেন নিজের পুজোর সরঞ্জামের উপরে। ছাগলের কাটা মাথা সমেত পুজোর অন্যান্য উপকরণ সব ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক হয়ে গেল। আমি দৃঢ় পায়ে হেঁটে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর নিচের ডান পাটি তুলে দিলাম বড়বাবুর গলার ওপর। তিনি অমানসিক ব্যথায় কুঁকিয়ে উঠলেন। খাঁচার ওই ইঁদুরগুলোর মতোই ছটফট করতে লাগলেন নিজেকে ছাড়ানোর জন্য। আমি শরীরের সর্বশক্তি দিয়ে হাতের মূর্তিটি নিজের মাথার ওপর তুলে সজোরে বসিয়ে দিলাম বড়বাবুর মাথায়। তারপর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বারংবার তার মাথায় আঘাত করতে লাগলাম আমি। যখন থামলাম তখন ওর মাথাটা হামানদিস্তায় গুঁড়ো করা মশলা বাটার মতোই থেঁতো হয়ে গেছে। থকথকে রক্তের ফোয়ারায় স্নান করে গিয়েছি আমি। হাতের মূর্তিটা সন্তর্পণে নামিয়ে রেখে আমি টুলতে টুলতে এগিয়ে গেলাম ঘরের বড় খাঁচাটার দিকে। তারপর খুলে দিলাম খাঁচার দরজাটি। দরজা খুলে দিতেই মানুষরূপী ইঁদুরগুলো সব হুড়মুড়িয়ে বেরিয়ে এলো খাঁচার বাইরে। আমি তক্ষুনি ঘরের অন্য প্রান্তে রাখা ছোট ইঁদুরের খাঁচাটি হাতে নিয়ে এক ছুট্টে বেরিয়ে এলাম বড়বাবুর পুজোর ঘর থেকে। তারপর বাইরে দিয়ে বন্ধ করে দিলাম দরজা। দরজার সামান্য ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই দেখলাম ক্ষুধার্ত সেই মানুষরূপী ইঁদুরগুলো একত্রে ঝাঁপিয়ে পড়েছে বড়বাবুর নিথর দেহটার ওপর। কামড়ে খিমচে লণ্ডভণ্ড করে দিচ্ছে তারা ওই পাপী শরীরটাকে। আর দেখতে পারলাম না সেই নৃশংস দৃশ্য। চোখ সরিয়ে নিলাম। শুধু বাইরে দিয়ে ওদের মহাভোজের শব্দ শুনেছিলাম সেদিন।
পিছন ফিরে দেখি জীবনবাবু নির্বিকারভাবে দাঁড়িয়ে আছেন সেখানে। আমি হাতের খাঁচাটি খুলে বন্দি ইঁদুরটাকে মুক্তি দিলাম। সে এক ছুট্টে আবজায়া করিডোর দিয়ে কোথায় যেন মিলিয়ে যায়। আমি চোখ তুলে তাকালাম জীবনবাবুর দিকে। তিনি আমায় আর কিছুই বলতে দিলেন না। হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললেন, তাড়াতাড়ি স্নান সেরে পরিষ্কার হয়ে যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি টাকাগুলো হাতে নিয়ে যেই না সিঁড়ির দিকে পা বাড়িয়েছি, জীবনবাবু পিছু ডাকলেন। বললেন, তুমি যে শুধু খাঁচার ওই ইঁদুরটাকেই মুক্তি দিলে তেমনটা নয়, তুমি আমাকেও আজ মুক্তি দিলে কোমল। বংশানুক্রমে চলে আসায় নিষ্ঠুর দাসত্ব থেকে তুমি আজ মুক্তি দিলে আমায়। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও না। সেই রাতেই চিরদিনের মতো দার্জিলিং ছেড়েছিলাম আমি। সুখী আমায় গাড়িতে করে বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিয়েছিল। যাওয়ার পথে পুরো ঘটনাটি সুখীকে জানিয়েছিলাম। সবটা শুনে সে বিস্ময় স্তব্ধ হয়ে গিয়েছিল। টুকরো টাকরা দু একটা কথা বাদে গোটা রাস্তায় আর সে কিছুই বলেনি। মধ্যরাতে নিশ্ছিদ্র অন্ধকারে আমায় বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে সে আবার ফিরে গিয়েছিল ঘোষ অ্যান্ড কোং টি এস্টেটে। ওই ঘটনার পর আজ প্রায় 40 বছর কেটে গিয়েছে। আমি আর কোনোদিনও দার্জিলিং ফিরে যাইনি, এমনকি ঘুরতে বেড়াতেও নয়। আজ আর সুখীর সঙ্গে কোনো যোগাযোগও নেই আমার। সে বেঁচে আছে কি না তাও জানি না। শুধু এইটুকুই জানি যে সুখীর বন্ধুত্ব আর দেবী পর্ণশবরীর আশীর্বাদ, এই দুইয়ের জোরেই সেদিন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরতে পেরেছিলাম। কলকাতায় ফেরার মাস দুয়েক পর সুখীর এক এবং শেষবারের মতো একটা চিঠি আসে আমার কাছে। সে লিখেছিল যে ওই রাতেই নাকি জীবনবাবু কেরোসিন ঢেলে বড়বাবুর পুজোর ঘরে আগুন লাগিয়ে দেন। সেই ভয়াবহ আগুনেই জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিল ভয়ঙ্কর সেই রাতের সমস্ত স্মৃতি। ঘরের ভিতর পড়ে থাকা দগ্ধ দেহাবশেষগুলিকে সুখীর সাহায্য নিয়ে বাড়ির পিছনে চা বাগানের নিচে পুঁতে দিয়েছিলেন তিনি। ওই রাতে ঘটে যাওয়া পৈশাচিক সেই কাণ্ডের কথা কেউ আর কোনোদিন জানতে পারেনি। এরপর জীবনবাবু ঘোষ অ্যান্ড কোং টি এস্টেট ছেড়ে অন্য কোথাও পালিয়ে গিয়েছিলেন। তাঁকে আর কখনো ওই অঞ্চলে দেখা যায়নি। কয়েকদিন পর সুখীও সেই চত্বর ছেড়ে শিলিগুড়ি চলে যায়। সেখানে নাকি কোনো এক ট্রাভেল এজেন্সির হয়ে ট্যুরিস্ট গাড়ি চালানোর কাজ নিয়েছিল সে। আর রইল বাকি আমার কথা। আমি জীবনের এই শেষ প্রান্তে এসে নিজের উত্তর কলকাতার ভগ্নপ্রায় বাড়ির তেতলায় বসে সেই মর্মান্তিক রাতের কথা ডায়েরির পাতায় লিপিবদ্ধ করছি। ইতি কমল কৃষ্ণ পোদ্দার। শেষ হলো লেখক বুম বোসের কলমে মায়া মার্জার। আজকের গল্পে প্রধান চরিত্রে এবং গল্প পাঠে রৌনক, অন্যান্য চরিত্রে পার্থ, নীলাঞ্জন আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদা করেছে কৃষ্ণেন্দু। স্ক্রিপ্টিং কমলিকা। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প জানাও তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিতে হবে তোমাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন গল্প এলে তাদের কাছেও নোটিফিকেশান পৌঁছে যায়।
হানাবাড়ি এনেছে সমস্ত লেখক এবং লেখিকাদের জন্য সুবর্ণ সুযোগ। হানাবাড়ি ফেসবুক পেজে গিয়ে তোমরা কিন্তু তোমাদের নিজের মতো লেখা আমাদের কাছে সাবমিট করতে পারো। যদি ওই লেখা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করে আমরা ওই লেখাটির অডিও রূপ নিয়ে আসব। আর এই গ্রুপে নানান সময় নানান ধরনের প্রতিযোগিতার অ্যারেঞ্জ করা হচ্ছে, তাই সমস্ত লেখক এবং লেখিকাদের কাছে আছে সুবর্ণ সুযোগ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতা জেতার। তাই আর দেরি না করে এক্ষুনি ফেসবুক পেজটা গিয়ে ফলো করে এসো এবং তোমাদের লেখা সাবমিট করতে থাকো। তাহলে বন্ধু, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো, সাবধানে থেকো এবং ভয়ে থেকো। আর অভিক অর্জুন দত্তের কাল রাত্রি আসবে খুব তাড়াতাড়ি।